গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া এবং দেশের রাজনৈতিক অলিন্দে একটা বড় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে একটা বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি শেষ পর্যন্ত চাপের মুখে নতি স্বীকার করলেন? ঠিক শুনেছেন, যে নরেন্দ্র মোদীকে গত 10 বছর ধরে আমরা দেখেছি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিতেও নিজের সিদ্ধান্তে অটল থাকতে, হিমালয়ের মতো অনড় হয়ে দাঁড়িয়ে থাকতে। সেই মোদিজি কিভাবে একদম চাপের মুখে কিছুটা পিছু হাঁটলেন? দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আকস্মিক পদত্যাগ, দিল্লির বুকে পারিষদবিদ সোনাম ওয়াংচুকের দীর্ঘ অনশন, আর তারপর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং স্বয়ং গিয়ে সেই অনশন ভাঙানো। এই সব কিছু দেখে সমাজ মাধ্যমে একটা শোরগোল। কি শোরগোল? মোদিজি এবার সত্যি ঝুঁকে গেছেন। আবার সোনাম ওয়াংচুকের সমর্থন খোদ প্রধানমন্ত্রীর এক্স বা টুইটার হ্যান্ডেল, যেটাকেই বলুন না কেন, বর্তমানে যেটার নাম এক্স হ্যান্ডেল হয়েছে আর কি, সেখানে বলা হচ্ছে যে প্রশংসা ইনস্টাগ্রামে দ্রুত ছড়িয়ে পড়ে। সেটা কি? যে আরোগ্য কামনা। এই সব কিছু কি সরকারের একটা বিরাট পরাজয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে 2029 সালের লোকসভায় জেতার এক মারাত্মক গেম প্ল্যান? চলুন আলোচনা করবো আজ, যা আমাদের কল্পনার বাইরে। সেটাই কিন্তু আমাদের আজকের আলোচনা। দেখুন, এই স্পেশাল ভিডিওতে আমরা কোনো সস্তা গুঞ্জন বা আবেগের কথা বলবো না। আমরা ভূ রাজনৈতিক এবং আভ্যন্তরীণ সুরক্ষার এমন এক গভীর তথ্য, ঐতিহাসিক উদাহরণ সহ আপনার সামনে আনবো, যা দেখলে আপনার চোখ পুরো কপালে উঠে যাবে। আমরা দেখব কিভাবে মোদি আর শাহের এই আপাত পিছু হটা আসলে এক ঢিলে 3 পাখি মারা, অর্থাৎ 3টি বিশাল শিকারের প্রস্তুতি। আমরা আলোচনা করব জম্মু কাশ্মীরের ইতিহাস এবং দীপিকা পাডুকোনের একই ভুলে যাওয়া সেই অধ্যায় থেকে, যা মোদিজির এই রাজনৈতিক প্লেবুক বা চালকে একদম জলের মতো পরিষ্কার করে দেবে। আপনারা কি তৈরি এই রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য রাজনৈতিক দাবা খেলার প্রত্যেকটা ঘটনা শোনার জন্য বা বোঝার জন্য? তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি। বন্ধুরা নমস্কার, আমি আপনার বন্ধু রাজকুমার। আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিওটিক্যাল। দেখুন বন্ধুরা, এই পুরো ঘটনা সূত্রপাত এই বছরের সর্বভারতীয় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ইস্যুকে কেন্দ্র করে। এটা আমরা প্রত্যেকেই জানি। এই প্রশ্ন ফাঁসের ঘটনা গোটা বিশ্ব জুড়ে সমাজ ও অভিভাবকদের মধ্যে একটা ব্যাপক ক্ষোভ এবং অসন্তোষ তৈরি করেছিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ঠিক এই উত্তপ্ত আবাহের সুযোগ নিয়ে সমাজ মাধ্যমে আচমকা এক প্রতিবাদী প্ল্যাটফর্ম গড়ে ওঠে, যার নাম রাখা হয় সিজেপি বা ককরোচ জনতা পার্টি। শুরুতে এই প্ল্যাটফর্মটি কেবলমাত্র একটি ডিজিটাল জগতেই সীমাবদ্ধ ছিল, এটা আমরা জানি। কিন্তু ধীরে ধীরে এই আন্দোলন একটি বৃহত্তর রূপ ধারণ করে এবং সিজেপির তরফ থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ শুরু হয়, এটাও আমরা জানি। ঠিক সেই সময়ে আন্দোলনের তীব্রতা বাড়াতে এবং জাতীয় স্তরে নিয়ে যেতে মঞ্চে এসে যোগ দেন লাদাখের বিখ্যাত শিক্ষাবিদ এবং পরিবেশ কর্মী সোনাম ওয়াংচুক। তিনি আন্দোলনের অন্যতম প্রধান এবং সবচেয়ে গ্রহণযোগ্য মুখে পরিণত হন। 28 জুন 2026 তারিখে সোনাম ওয়াংচুক দিল্লির যন্তর মন্তরের বুকে ঐতিহাসিক অনশন শুরু করেছিলেন, মনে পড়ছে? শুরুতে কিন্তু এই আন্দোলন সাধারণ মানুষের মধ্যে বা জাতীয় গণমাধ্যমে তেমন কোনো বড় আন্দোলন বা আলোড়ন সৃষ্টি করতে পারেনি। কিন্তু সময় যত গড়িয়েছে, সোশ্যাল মিডিয়ার শক্তি এতই শক্তিশালী হয়েছে যে দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এই আন্দোলন। অভূতপূর্ব মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক চাপ সৃষ্টি করতে শুরু করে
শুধুমাত্র সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সিজেপির প্রতিনিধিরা সরকারের সঙ্গে আলোচনায় বসেন। মোদী সরকার অত্যন্ত সুচতুরভাবে এই আন্দোলনকে গুরুত্ব দেন, সমালোচনাকে গুরুত্ব দেন এবং বিজেপির তদানীন্তন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং স্বয়ং যন্তর মন্তরে গিয়ে সোনাম ওয়াংচুকের সঙ্গে দেখা করেন এবং সরকারের তরফ থেকে বেশ কিছু সুনির্দিষ্ট আশ্বাস প্রদান করা হয়, যার ফলে দীর্ঘ ২৬ দিন ধরে চলা অনশন শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেন সোনাম ওয়াংচুক। কিন্তু চমকের এখানেই শেষ নয়। অনশন ভাঙার ঠিক পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নিজে ইনস্টাগ্রামে এসে ভিডিও বার্তা দিয়ে ছাত্রদের নিট প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে কঠোরতম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এবং সোনাম ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করেন। এমনকি তিনি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে সোনাম ওয়াংচুকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসাও করেন। এই টুইট আর ইনস্টাগ্রামের বার্তার পরেও কিন্তু আসল নাটকের শুরু হয়, এখানে কিন্তু শেষ হয় না। সোশ্যাল মিডিয়ায় চারিদিকে হাসাহাসি, ট্রোলিং শুরু হয়ে যায়। বিরোধীরা তো বটেই, এমনকি খোদ বিজেপির ৮টি সেল, যারা কিছুদিন ধরে সোনাম ওয়াংচুককে আমেরিকার সিএ এজেন্ট বলে প্রচার করছিল, তারাও শেষ পর্যন্ত বোকা বনে গেল। সবাই বলতে লাগলো, তবে কি স্বয়ং প্রধানমন্ত্রী একজন আন্দোলনকারীর সামনে মাথা নত করলেন? প্রথম দেখার আপনারাও কি এটাই ভেবেছিলেন বা মনে করেন? কিন্তু বন্ধুরা, রাজনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, কি যে চাল আজ দেওয়া হচ্ছে তার আসল ফল হয়তো কয়েক মাস বা কয়েক বছর পরে পাওয়া যাবে। রাজনীতিতে অনেক সময় পরম শত্রুকে সরাসরি আক্রমণ না করে কাছে টেনে নেওয়া হয়, যাতে তার প্রতিবাদের ধার সারা জীবনের মতো ভোঁতা হয়ে যায়। নরেন্দ্র মোদীর দীর্ঘ রাজনৈতিক জীবনে এমন কৌশলী পিছু হাঁটার উদাহরণ কিন্তু এই প্রথমবার নয়। চলুন মোদী অমিত শাহের পুরনো ডায়েরি থেকে দুটি জলজান্ত উদাহরণ আমি আপনার সামনে পেশ করি। আপনাদের কি কংগ্রেসের এমন এক ড্রাগ সাইড কাশ্মীরি নেতার নাম গোলাম নবী আজাদের কথা মনে আছে? এই সেই গোলাম নবী আজাদ, যিনি এক সময় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সংসদে এবং সংসদের বাইরে সব সময় খড়গহস্ত থাকতেন। মোদী বিরোধিতার চরম সীমায় গিয়ে তিনি একবার এমন এক দেশবিরোধী বক্তব্য দিয়ে বসলেন, যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। তিনি দাবি করেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে যতজন সন্ত্রাসবাদীকে খতম করছে তার চেয়ে নাকি বেশি সাধারণ নাগরিক বা সিভিলিয়ানদের হত্যা করা হচ্ছে। চিন্তা করে দেখুন, সেই মন্তব্যের পর খোদ লস্করি তৈবার মতো কুখ্যাত জঙ্গি সংগঠন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেন যে গোলাম নবী আজাদের এই বক্তব্যকে সমর্থন জানানো যায়। যে কোনো সাধারণ সরকার হলে এই ইস্যুকে কাজে লাগিয়ে সেই নেতাকে দেশদ্রোহী তকমা দিয়ে জেলে পুরে দিত, কিন্তু বা রাজনৈতিকভাবে তার সমস্ত কিছুকে শেষ করে দিত, মানে রাজনৈতিক কেরিয়ার আর কি। কিন্তু মোদী শাহের এই বিজেপি কি করলো জানেন? তারা সরাসরি কোনো লড়াইয়ে গেলেন না, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে সংসদে তার বিরুদ্ধে একটা কড়া কথাও বললেন না। উল্টে যখন রাজ্যসভায় গোলাম নবী আজাদের বিদায় অনুষ্ঠান হলো, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোক দেখানো শত্রুতা ভুলে সংসদে দাঁড়িয়ে হাউমাউ করে কেঁদে ফেললেন এবং গোলাম নবী আজাদের প্রশংসায় পঞ্চমুখ হলেন। এখানেই শেষ নয়, 2022 সালে মোদী সরকার এই কট্টর মোদী বিরোধিতাকে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মভূষণ পুরস্কারে ভূষিত করল। তখনও সাধারণ মানুষ ভেবেছিল মোদী বুঝি
এই নেতার সামনে দুর্বল হয়ে গেছেন। কিন্তু আসল চালটি বোঝা গেল তার ঠিক 2 বছর পর। কখন? 2024 সালের লোকসভা নির্বাচনের সময়, যখন রাহুল গান্ধী ও কংগ্রেস দল জান প্রাণ লড়িয়ে প্রচার করেছিল, তখন গোলাম নবী আজাদ নিজেকে কংগ্রেসের ভেতরে উপেক্ষিত বোধ করতে শুরু করেছিলেন। আর ঠিক সেই সুযোগে মোদি অমিত শাহের জুটি পর্দার পেছন থেকে এক বিরাট মাস্টার স্ট্রোক খেলে দিলেন। কি করলেন? রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, তাকে বিশাল অঙ্কের রাজনৈতিক ফান্ডিং দেওয়া হয়, যার জেরে তিনি কাশ্মীরের এক নতুন দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ আজাদ পার্টি গঠন করে ফেললেন। তিনি কাশ্মীর কংগ্রেসের প্রায় সমস্ত বড় প্রভাবশালী নেতাদের নিজেদের দলে টেনে নিলেন। এর ফলে কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, মনে থাকারই কথা, তবু আমি একটু মনে করে দিই। কাশ্মীরে কংগ্রেসের ভোট ব্যাংক পুরোপুরি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেখানে কংগ্রেসের ঐতিহাসিক ভরাডুবি হয়। জম্মু অঞ্চলে বিজেপি বিপুল জয়লাভ করে এবং পরবর্তী ওমর আবদুল্লাহ যখন কাশ্মীরের মুখ্যমন্ত্রী হন, তিনি প্রকাশ্যে ঘোষণা করতে বাধ্য হন যে 370 ধারাকে আর কোনোদিন কাশ্মীরে ফিরিয়ে আনা সম্ভব নয়। ভেবে দেখুন, 370 ধারাকে আর কখনো হাঁটানো সম্ভব নয়। ভেবে দেখুন তো, যে 370 ধারা বাতিলের মতো ঐতিহাসিক কাজ বিজেপি চেয়েছিল, আর বিরোধী শক্তি হিসেবে ঢুকে গোলাম নবী আজাদের কাঁধে বন্দুক রেখে ঠিক সেই কাজটাই করে দিলেন নরেন্দ্র মোদীর সরকার। চলুন দ্বিতীয় মাস্টার স্ট্রোকের কথায় আসি। দেখুন, ভারতে সিএএ বিরোধী আন্দোলনের সময় বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাডুকোন প্রকাশ্যে এই প্রতিবাদকে সমর্থন জানাতে দিল্লির যন্তর মন্তরে গিয়ে বামপন্থী ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা প্রত্যেকেই জানেন। তখন সোশ্যাল মিডিয়ায় বিজেপির সমর্থকরা তার সিনেমা বয়কট করে দিয়েছিল, কিন্তু সরকার বাহ্যিকভাবে সম্পূর্ণ নীরব ছিল। কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি। কিন্তু 2025 সালে সবাইকে চমকে দিয়ে দীপিকা পাডুকোনকে দেখা গেল বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার পাশে। কেন্দ্রীয় সরকার তাকে ভারতের মানসিক স্বাস্থ্য সচেতনতা প্রচারের অফিসিয়াল জাতীয় অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করল। আর তার ঠিক পরেই মুক্তি পেল ধুরন্ধর নামের একটি বিরাট সিনেমা, যেখানে তার স্বামী রণবীর সিং অভিনয় করছেন। আর এই রণবীর সিংকে সম্প্রতি আরএসএস এর সদর দপ্তরে গিয়ে মোহন ভাগবতের সঙ্গে দেখা করতে দেখা যাচ্ছে। ভেবে দেখুন চালটা ঠিক কোথায় গিয়ে লাগলো। কি বুঝলেন বন্ধুরা? যে শত্রুদের এক সময় মোদী সরকারের ভিত কাঁপাতে যে শত্রু চেয়েছিল, আজ তারা নিজেরাই নিজেদের অজান্তে মোদী সরকার আর আরএসএস এর হয়ে পর্দার সামনে আর পিছনে ব্যাটিং করে চলেছে। আর ঠিক একই কৌশলে চাল দিয়েছেন মোদী শাহ জুটি সোনাম ওয়াংচুককে সিজেপি আন্দোলনের ক্ষেত্রে। একটি ভেবে দেখুন যে ঠিক অঙ্কটা মিলছে কিনা। আপনারা বুদ্ধিমান, আশা করি বুঝতে পারছেন। মাত্র একটা ইনস্টাগ্রাম রিলস আর একজন মন্ত্রীর ইস্তফা, মোদী শাহ 2029 সালের নির্বাচনের আগে এক ঢিলে 2 নয় 3 বিশাল পাখি শিকার করে ফেললেন, তাই না? এবার একটু মিলিয়ে দেখুন তো, কেন ফেসবুক থেকে এই ভিডিওটি ডিলিট করা হয়েছিল? ভাবুন, যদি জিওপলিটিক্যাল এক্সপার্ট হয়ে থাকেন বা জিওপলিটিক্যাল চর্চা করতে একটু ভালোবাসেন, একটু ভেবে দেখুন কেন ফেসবুক ডিলিট করে দিয়েছিল, কেন ইনস্টাগ্রামের সেই ভিডিওকে মানে মোদির ভিডিওকে ডিলিট করা হয়েছিল। আমেরিকা কি মিলছে না? একে একে 3টি মোক্ষম চালের ব্যবচ্ছেদ করা যাক এখন। দেখুন, মোদী শাহের প্রথম বাজি ছিল নিজেদের থেকে স্বৈরাচারী বা ডিক্টেটর যে তকমা সাধারণ মানুষ দিচ্ছে তা চিরতরে ধুয়ে ফেলা, যেটা অনেক ক্ষেত্রে সম্ভব হয়েছে। দেখুন, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক বছর ধরে বিশেষ করে ইউটিউবের ধ্রুবরাঠির মতো বড় বড় ইনফ্লুয়েন্সাররা লক্ষ লক্ষ কোটি কোটি দর্শকের সামনে লাগাতার প্রচার চালিয়েছেন যে
নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারী শাসক, নরেন্দ্র মোদী একজন স্বৈরাচারী শাসক, নরেন্দ্র মোদীর সরকার গদি মিডিয়া, ইত্যাদি ইত্যাদি। শুধু তাই নয়, তাকে হিটলার, স্ট্যালিন ইত্যাদির সঙ্গে তুলনা করে ফেলেছেন। তার এই একগুঁয়ে শাসকের সঙ্গে তুলনা করা হয়েছে, সব সময় করে থাকেন। মোদী নিজের খেয়াল খুশি মতো নিজেদের দেশ চালান, কারো মতামত শোনেন না এবং কারো কথায় মাথা নোয়ান না। এমনকি গত 12 বছরের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, সুষমা স্বরাজ থেকে শুরু করে রেলমন্ত্রী সুরেশ প্রভু পর্যন্ত অতীতে বহুবার আবেগে বা নৈতিক কারণে পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু মোদী সরকার সেই পদত্যাগ গ্রহণ করেননি এবং আন্দোলনের চাপে কখনো পিছু হটেননি। কিন্তু এবার কি হলো? দিল্লির যন্তর মন্তরের বুকে দাঁড়িয়ে প্রায় 1 মাসেরও বেশি ধরে চলা আন্দোলনের চাপে সরকার এবং প্রধানমন্ত্রী প্রত্যেকেই তারা মাথা নত করলেন এবং প্রমাণ করে দিলেন যে প্রধানমন্ত্রীরা কতটা সহনশীল। তারা তাদেরকে গালিগালাজ দেওয়া থেকে শুরু করে তীব্র স্লোগান, সমস্ত কিছু যারা করেছেন তাদেরকে মাফ করে দিলেন। আর তারপরে সিজেপির মতো আরেকটা ছোট্ট বা সদ্য তৈরি হওয়া ছাত্র আন্দোলনের দাবিকে মেনে নিয়ে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিজের পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। এরপর কি এখন, এরপর যখন খোদ প্রধানমন্ত্রী ইনস্টাগ্রামে মিষ্টি হেসে যুব সমাজের উদ্দেশ্যে বললেন হ্যালো ফ্রেন্ড এবং তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেন, তখন ধ্রুবরাত্রির মতো ইউটিউবারের তৈরি ডিক্টেটর বা তানশাহ ন্যারেটিভটা একেবারে লাহনায় তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 2029 সালের ভোটের আগে বিরোধীদের হাতে থাকা সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক অস্ত্রটিকেও ভোঁতা করে দিলেন এই একটি ভিডিওর মাধ্যমে মোদিজি। এখন কেউ যদি অগণতান্ত্রিক বা স্বৈরাচারী বলতে চান, তাহলে কিন্তু তাদের মুখে ঝামা ঘুষে দেওয়ার জন্য এই আন্দোলন যথেষ্ট রূপ ধারণ করবে বা একটা যথেষ্ট দাবার কার্ড হিসেবে দেখানো যাবে। এবার আসি মোদি শাহের দ্বিতীয় বাজিতে, যা সম্পূর্ণ অর্থনৈতিক এবং অত্যন্ত স্পর্শকাতর ভূ রাজনৈতিক চাল। বন্ধুরা, 2029 সালের লোকসভা নির্বাচনে কেবল ইভিএম বা জনসমর্থনের লড়াই হচ্ছে না, এটি চলছে বিপুল অর্থ আর ফান্ডিংয়ের মহাযুদ্ধ। সারা দেশ জুড়ে কোটি কোটি কর্মী পরিচালনা করা, মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ঝড় তোলা, আইনি লড়াইয়ের জন্য নামি দামি আইনজীবী নিয়োগ করা, বড় বড় র্যালি, জনসভা আয়োজন করা, এই সব কিছুর জন্য প্রয়োজন হাজার হাজার কোটি টাকার। আর এই ভূ রাজনৈতিক সাধারণ নিয়ম হলো, যদি আপনি আপনার প্রতিপক্ষকে নির্বাচনের আগেই আর্থিকভাবে পঙ্গু করে দিতে পারেন, তবে লড়াইয়ের আগেই অর্ধেক জয় নিশ্চিত। ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে এক চরম উদ্বেগের গোয়েন্দা রিপোর্ট ছিল যে 2029 সালে সাধারণ নির্বাচনে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্তর্জাতিক বিভিন্ন ষড়যন্ত্রকারী গোষ্ঠী এবং দেশগুলো এনজিওর মাধ্যমে ভারতের বিরোধী শক্তিগুলোর কাছে প্রায় 1 লক্ষ কোটি টাকা পাঠাতে চলেছে। পরিসংখ্যানটা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। 1 লক্ষ কোটি টাকা 2029 সালের স্বার্থে এবং দেশের সুরক্ষার স্বার্থে এটি মোদী শাহের ঐতিহাসিক মাস্টারস্ট্রোক। আপনার অমূল্য মন্তব্য এবং সুচিন্তিত কমেন্ট অবশ্যই আপনার কমেন্টে, মানে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আপনার কমেন্ট পাওয়ার আমি অপেক্ষায় থাকলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।